বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তকটি খোলার পরে একদম শুরুতেই লক্ষ্য করি, এখানে শুরুতে বলা হয়েছে চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। অর্থাৎ এই বইয়ে আমরা কিন্তু কিছু চরিত্র দেখতে পাবো এবং কিছু প্রতীক দেখতে পাবো। তাহলে চলো চরিত্র ও প্রতীকের ব্যাখ্যাটা আমরা একটু দেখে নিই। দেখো, একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে চরিত্র। পাঠ্যপুস্তকে রাফি ও তুলি নামের 2 জন শিক্ষার্থী ও টিয়া পাখির কথোপকথন দেখানো হয়েছে। আচ্ছা দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছেলে শিশু রয়েছে, হ্যাঁ, যার নাম কিন্তু রাফি। এই যে দেখো, নিচে লেখা রয়েছে রাফি। এখানে যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে তুলি। এই দেখো, এখানে লেখা রয়েছে তুলি। এবং এখানে কিন্তু আমরা একটি টিয়া পাখি দেখতে পাচ্ছি, তাই না? এই দেখো, নিচে লেখা রয়েছে টিয়া। এখন আমাদের বলা হয়েছে পাঠ্যপুস্তকে রাফি, তুলি এবং এই যে টিয়া পাখি তাদের কিছু কথোপকথন দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। অর্থাৎ তারা যে আলোচনা করেছে সেই আলোচনার মাধ্যমে এবং তাদের মতামতের মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু গণিত সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পাবে। ঠিক আছে, তোমরাই তো শিক্ষার্থী, তাই না? তার মানে তোমরা কিন্তু একটি স্পষ্ট ধারণা পাবে, এই কথাটি বলা হয়েছে। আচ্ছা, এবারে যদি আমরা একটু নিচে চলে যাই, দেখো আমরা দেখতে পাচ্ছি এইখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। আচ্ছা, আমাদের কিন্তু বলা হয়েছে পাঠে কিছু প্রতীক ব্যবহার করে। প্রতীক মানে কি? প্রতীক মানে কিন্তু চিহ্ন। অর্থাৎ আমরা কিন্তু দেখো এই নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ এই যে ছবিটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু এক ধরনের চিহ্ন। এই ছবিটি এবং এই নিচের ছবিটি, এই দুটি কিন্তু আলাদা, তাই না? অর্থাৎ এটি একটি আলাদা চিহ্ন। তারপরে এই নিচেরটি কিন্তু আরও আলাদা একটি চিহ্ন, তার নিচেরটাও কিন্তু আলাদা একটি চিহ্ন। তাহলে এই প্রতীক দ্বারা কিন্তু বিভিন্ন ধাপ নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, যেমন দেখো এই শুরুতে যে প্রতীকটি দেখতে পাচ্ছি, মানে যে চিহ্নটি দেখতে পাচ্ছি, এটি দ্বারা বোঝানো হয়েছে মূল প্রশ্ন। আচ্ছা, তাহলে দেখো মূল প্রশ্ন বলতে আমরা কি বুঝি? চলো আমরা সবাই মিলে সমাধান করি। তার মানে এই চিহ্নটা যখন আমরা দেখব তখন আমরা বুঝবো যে এই প্রশ্নটি আমাদের সবাই মিলে সমাধান করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে নিচে যে প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এটি কিন্তু একটি ত্রিভুজ আকার প্রতীক, তাই না? আচ্ছা, তাহলে এটি দ্বারা বোঝানো হয়েছে কাজ। চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি। অর্থাৎ যখন আমরা এই চিত্রটি দেখতে পাবো, এই প্রতীকটি দেখতে পাবো, তখন আমরা বুঝবো যে আমাদের এই কাজটি সহপাঠীরা মিলে এবং শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করতে বলা হয়েছে। ঠিক আছে, আমরা সকলে মিলে কিন্তু এটিকে আলোচনার মাধ্যমে সমাধান করব। আচ্ছা, তারপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রতীকটি, এটি কিন্তু 4 কোণ আকৃতি, তাই না? আচ্ছা, তাহলে এটি দ্বারা বোঝানো হয়েছে অনুশীলন। অনুশীলন বলতে কি বুঝি? যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি, প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নিই। অর্থাৎ যখন আমরা এই চিত্রটি বা এই প্রতীকটি দেখতে পাবো, তখন আমরা কি করব? সেইখানে যে প্রশ্নটি থাকবে আমরা যৌক্তিকভাবে চিন্তা করে সেটির সমাধান করার চেষ্টা করব। প্রয়োজনে আমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তখন আমরা কি করব? প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করব। সহপাঠী মানে কি? সহপাঠী মানে হচ্ছে তোমাদের সঙ্গে আরও যারা যারা পড়াশোনা করছে তারাই কিন্তু তোমাদের সহপাঠী। তাহলে প্রয়োজনে তাদের সঙ্গে আলোচনা করব এবং শিক্ষকের সহায়তা নেই। তার মানে আমাদের কিন্তু শিক্ষকের সহায়তাও আমাদের প্রয়োজনে নিতে বলা হয়েছে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এইখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি বৃত্তাকার, তাই না? এই চিত্রটি একটি বৃত্তাকার আকৃতির। তার মানে কিন্তু আমরা বলতে পারি এটি একটি বৃত্ত। আচ্ছা, তাহলে এটি দ্বারা বোঝানো হয়েছে নিজে করি। আচ্ছা, চলো আমরা নিজে নিজে সমাধান করি। তার মানে যখন আমরা এই প্রতীকটি দেখব, সেইখানে যে অঙ্কটি থাকবে, যে সমস্যাটি থাকবে, সেটি কিন্তু আমরা নিজে নিজে সমাধান করব। তার মানে আমরা শিখলাম হচ্ছে এখানে প্রত্যেকটি প্রতীকের কিন্তু আলাদা আলাদা কিছু কাজ রয়েছে, তাই না? আলাদা আলাদা কিছু ধাপ নির্দেশ করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পৃষ্ঠায় কিন্তু এখানে বলা হয়েছে সূচিপত্র। আমরা কিন্তু এখানে একটি সূচিপত্র দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখানে শুরুতে বলা হয়েছে অধ্যায়, অর্থাৎ 1, 2, 3, 4, মানে এটি হচ্ছে এক একটি অধ্যায়, তাই না? এবং এইখানে বলা হয়েছে বিষয়বস্তু। তার মানে 1 মানে কি? 1 মানে হচ্ছে প্রথম অধ্যায়, 2 মানে দ্বিতীয় অধ্যায়,
তাহলে প্রথম অধ্যায়ে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি কিন্তু এইখানে দেখানো হয়েছে। আচ্ছা, প্রথম অধ্যায়ে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংখ্যা ও স্থানীয় মান। তারপরে দ্বিতীয় অধ্যায়ে আমরা যোগ ও বিয়োগ নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে যে বিষয়বস্তু রয়েছে সেটি হচ্ছে গুণ। তারপরে চতুর্থ অধ্যায়ে যে বিষয়বস্তু রয়েছে সেটি হচ্ছে ভাগ। তার মানে এইভাবে করে এক এক অধ্যায় কিন্তু আমরা এক একটি বিষয়বস্তুর উপরে আলোচনা করব, তাই না? আচ্ছা, তাহলে প্রথম অধ্যায় যেহেতু সংখ্যা ও স্থানীয় মান রয়েছে, আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে এই সংখ্যা ও স্থানীয় মান সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় কী রয়েছে সেটা যদি লক্ষ্য করি, দেখো ছোট বন্ধুরা, আমরা পরবর্তী পৃষ্ঠায় যখন চলে গেলাম, দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ছোট বক্স করা আছে, তাই না? আচ্ছা, দেখো এই বক্সের মধ্যে কিছু খালি ঘর রয়েছে। এই খালি ঘরগুলো কিন্তু আমাদের পূরণ করতে হবে। আচ্ছা, আমরা শুরুতে যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছি এখানে শুরুতেই বলা হয়েছে নাম, অর্থাৎ আমাদের যে নাম, আমরা কিন্তু যার যার নাম এই জায়গাতে লিখে দেব, ঠিক আছে? যদি তোমার নাম হয় তমাল, তাহলে কিন্তু তোমরা এখানে লিখে দেবে তমাল। যদি তোমার নাম হয় রাজ্জাক, তাহলে এখানে লিখে দেবে রাজ্জাক। মানে তোমাদের যার যার নাম কিন্তু এই জায়গাতে লিখে দেবে। তারপরে বলা হয়েছে বিদ্যালয়ের নাম, অর্থাৎ এই জায়গাতে কিন্তু আমরা যে যে বিদ্যালয়ে পড়াশোনা করি সেই বিদ্যালয়ের নামটি কিন্তু এইখানে আমরা লিখে দেব, তাই না? আচ্ছা, তারপরে যদি লক্ষ্য করি এখানে রয়েছে শ্রেণী। আমরা কোন শ্রেণীতে পড়াশোনা করি? আমরা তো চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করি, তাই না? তাহলে এই শ্রেণীর জায়গাতে আমরা লিখে দেব চতুর্থ। আচ্ছা, এরপরে এখানে বলা হয়েছে শাখা। তাহলে আমাদের যদি কোনো শাখা থাকে, চতুর্থ শ্রেণীতে যদি কোনো শাখা করা থাকে, আমরা যে শাখায় পড়াশোনা করি সেই শাখাটা কিন্তু এখানে লিখে দেব। আর যদি কোনো শাখা না থাকে তাহলে আমরা এই জায়গাটি ফাঁকাই রেখে দেব, ঠিক আছে? এখানে আমাদের আর কিছুই লিখতে হবে না। আচ্ছা, তারপরে একদম নিচে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে রোল নং, অর্থাৎ আমাদের যে ক্লাসের রোল নং রয়েছে সেই রোল নংটাকে কিন্তু আমরা এই খালি ঘরে লিখে দেব। তাহলে কিন্তু আমাদের এই ছকটি খুবই সহজেই পূরণ করা হয়ে যাবে, তাই না? বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আশা করি তোমরা প্রতিটি বিষয় খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।